প্রিয় শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, যেখান থেকে দ্বিতীয় পত্রের ক বিভাগের দুইটি প্রশ্ন থাকবে, দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে 10, 10, 20। তো সেই ক্ষেত্রে আমি সংক্ষেপে আলোচনা করছি। দেখো, পঞ্চম অধ্যায়ের নাম হলো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী কি? দেখো, একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য যে সকল সুশৃঙ্খল বিবরণী তৈরি করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। আর্থিক বিবরণীর কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, 1, টাকায় প্রকাশ করতে হয়। 2, হিসাবের শিরোনাম থাকতে হয়। 3, হিসাবের একটা কাল থাকতে হয়। 4, সহজবোধ্য হতে হবে। 5, প্রমাণ্য দলিল থাকতে হবে, ইত্যাদি। আর্থিক বিবরণীর কিছু গুরুত্ব আছে। দেখো, এর মাধ্যমে আমরা কি মোট লাভ নির্ণয় করতে পারি। 2, পরিচালনা আয় নির্ণয় করতে পারি। 3, নিট লাভ নির্ণয় করতে পারি। 4, আর্থিক অবস্থা যাচাই করতে পারি। 5, আর্থিক অবস্থার বিচার বিশ্লেষণ করতে পারি, ইত্যাদি। আর্থিক বিবরণীর ধাপ আসলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS অনুযায়ী আর্থিক বিবরণী 5টি ধাপে ভাগ করা হয়। ধাপগুলি হচ্ছে: 1 নম্বর ধাপ বিশদায় বিবরণী, 2 নম্বর ধাপ মালিকানা সত্ত্ব বিবরণী, 3 নম্বর ধাপ আর্থিক অবস্থার বিবরণী, 4 নম্বর ধাপ নগদ প্রবাহ বিবরণী, 5 নম্বর ধাপ আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ নীতিমালা। এখন দেখো, কোম্পানির আর্থিক বিবরণী তৈরি করার ক্ষেত্রে বিশদ আয় বিবরণী তৈরি করার পর সংরক্ষিত আয় বিবরণীর নামে আরও একটি ধাপ অনুসরণ করা হয়। এখন আমি বলবো বিশদ আয় বিবরণী প্রস্তুত প্রণালী। বিশদ আয় বিবরণীতে আমরা কি করি? দেখো, কি কি তথ্য দরকার হয়। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করতে হয়, মোট মুনাফা নির্ণয় করতে হয়, পরিচালন মুনাফা নির্ণয় করতে হয়, নিট মুনাফা নির্ণয় করতে হয়। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী সাধারণত 2টি স্তরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। প্রথম স্তরে থাকে, দেখো, সম্পদসমূহকে কোম্পানি আইন অনুসারে 4 ভাগে ভাগ করে দেখাতে হয়। ক, স্থায়ী সম্পদ আলাদা দেখাতে হয়, বিনিয়োগগুলো আলাদা দেখাতে হয়। গ, চলতি সম্পদ আলাদা দেখাতে হয়। ঘ, অসমন্বিত ব্যয় আলাদা দেখাতে হয়। এখন দায়ের স্তর দেখো, দ্বিতীয় স্তর দায় সমূহকে 4 ভাগে ভাগ করে দেখাতে হয়। ক, শেয়ার মূলধনগুলো আলাদা দেখাতে হয়, সঞ্চিত ও উদ্বৃত্তগুলো আলাদা দেখাতে হয়, দীর্ঘমেয়াদী ঋণগুলো দেখাতে হয়। ঘ, চলতি দায়গুলো দেখাতে হয়। এখন দেখো, আমাদের সেবামূলক এবং কারবার প্রতিষ্ঠানের যেহেতু বিশদ আয় বিবরণী হয়, এখানে আমি শুধু বহুধাপ বিশিষ্ট কারবার প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী আলোচনা করছি। কোম্পানির আয় ও ব্যয় সমূহকে বিভিন্ন ধাপে দেখানোর মাধ্যমে বিশদ আয় বিবরণী তৈরি করা হয় বলে এ ধরনের আয় বিবরণীকে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী বলা হয়। অবশ্য সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেমন বিজ্ঞাপনী সংস্থা ইত্যাদির ক্ষেত্রে, আয় থেকে সমস্ত ব্যয় বাদ দিয়ে সরাসরি মিট মুনাফা তৈরি করতে হয়। এখন দেখো, দ্বিতীয় ধাপে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করব। মালিকানা সত্ত্ব বিবরণীতে থাকে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে চলতি বছরের নিট মুনাফা বা ক্ষতি যোগ বিয়োগ করে যে ফলাফল নির্ণয় করা হয় তার সাথে লাভের টাকার বিভিন্ন বন্টন প্রক্রিয়া সম্পন্ন করে সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করার জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী বলে। মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করার 2টি প্রক্রিয়া রয়েছে। প্রথম প্রক্রিয়া দেখো, সংরক্ষিত আয় বিবরণী তৈরি করার পর মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করা যায়। আবার সংরক্ষিত আয় বিবরণী তৈরি না করে সরাসরি মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করা যায়। এখন দেখো, আর্থিক অবস্থার বিবরণী। যে বিবরণীতে একটি নির্দিষ্ট দিনে
একটি প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের বিবরণ উপস্থাপন করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলে। এখন আমরা পর্যায়ক্রমে কি করব, বিশদ আয় বিবরণীর একটা নমুনা উপস্থাপন করব। বিশদ আয় বিবরণীতে সাধারণত কি থাকে, নিট বিক্রয়। তো নিট বিক্রয়টা কি, বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ ফেরত বাদ বিক্রয় ভ্যাট ইত্যাদি বাদ দিয়ে নিট বিক্রয় নির্ণয় করতে হয়। এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়। বিক্রিত পণ্যের ব্যয়গুলো কি, প্রারম্ভিক মজুদ, ক্রয় পরিবহন, মজুরি যোগ বকেয়া, আমদানি শুল্ক বাদ সমাপনী মজুদ। এটা বাদ দিলেই আমাদের মোট মুনাফা প্রথম ধাপ আমরা পেয়ে যাই। এরপর এর মোট মুনাফার সাথে যদি আমরা পরোক্ষ পরিচালন আয়, যেমন বাটা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, চালানের প্রেরিত পণ্য থেকে মুনাফা, এগুলা যদি যোগ করি, এর সাথে যদি পরিচালন ব্যয় বাদ দেই, যেমন বিক্রয় পরিবহন, বেতন, অফিস ভাড়া, বিদ্যুৎ খরচ, অফিস খরচ, বাট্টা প্রদান, স্থায়ী সম্পদের মেরামত, ডাক ও তার মণিহারি, অবচয়সমূহ স্থায়ী সম্পদের, এর সাথে অবলোপনসমূহ। এরপরে দেখো কুঋণ যোগ নতুন কুঋণ যোগ কুঋণ সঞ্চিতি বাদ পুরাতন সঞ্চিতি। এখন আমরা যেটা পাবো সেটাকে বলা হয় পরিচালন মুনাফা। এখন পরিচালন মুনাফার সাথে আমরা যদি অপরিচালন আয়গুলো যোগ করি, দেখো অপরিচালন আয়গুলো কি, স্থায়ী সম্পদ বিক্রয় হইতে মুনাফা, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমার সুদ, শিক্ষানবিশ সালামি, উপভাড়া প্রাপ্তি, বিভিন্ন লভ্যাংশ প্রাপ্তি। এগুলা পরিচালন মুনাফার সাথে যোগ করে এর থেকে যদি আমরা অপরিচালন ব্যয় বাদ দেই, যেমন স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক সুদ, ব্যাংক চার্জ, শিক্ষানবিশ ভাতা, বিভিন্ন অপ্রত্যাশিত বা চুরিজনিত ক্ষতি, তাহলে আমরা কি পাবো, নিট মুনাফা পাবো। তাহলে বিশদ আয় বিবরণীর আমরা একটা ধাপ পেয়ে গেলাম। এর সাথে কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টে সংরক্ষিত আয় বিবরণী নামে একটা বিবরণী করার সুযোগ আছে। সেখানে আমরা বিগত বছরের নিট লাভ যোগ চলতি বছরের নিট লাভ এবং সংশ্লিষ্ট বছরের সমন্বয়ে বর্ণিত, যেমন ঘোষণাকৃত লভ্যাংশ, আয়কর সঞ্চিতি, বিভিন্ন জিনিস বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, সঞ্চিত তহবিল স্থানান্তর ইত্যাদি বাদ দিয়ে আমরা সংরক্ষিত আয় তৈরি করতে পারি। এছাড়াও আমরা সংরক্ষিত আয় তৈরি না করার, সংরক্ষিত আয় বিবরণী তৈরি করার পরে প্রস্তুতকৃত মালিকানা সত্ত্ব বিবরণী, অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণী তৈরির পরে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে পারি। সেখানে আমাদের থাকে সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সংশ্লিষ্ট বছরের মুনাফা, শেয়ার অধিহার, সঞ্চিত তহবিল স্থানান্তর, বিভিন্ন লভ্যাংশ, অন্যান্য লভ্যাংশ ইত্যাদির মাধ্যমে আমরা সংরক্ষিত আয় বিবরণী তৈরি করার পর মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে পারি। এছাড়াও আমরা সরাসরি সংরক্ষিত আয় বিবরণী তৈরি না করে সরাসরি মালিকানা সত্ত্বেও বিবরণী তৈরি করতে পারি। সেখানে আমাদের শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, অধিহার, বিভিন্ন সঞ্চিতি, অন্যান্য তহবিল এবং নিট মুনাফা যোগ করে আমরা সরাসরি মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে পারি। এখন আমরা আসি তৃতীয় ধাপ, আর্থিক অবস্থার বিবরণী। এখন দ্বিতীয় পত্রে আমরা স্থায়ী অগ্রাধিকার ভিত্তিতে আর্থিক বিবরণী করা হয়। সেই ক্ষেত্রে আমরা স্থায়ী সম্পদগুলো আগে লিখব, সুনাম, ভূমি, দালান, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি যোগ করে মোট সম্পদ। তারপরে এর নিচে থাকবো বিনিয়োগ, বিভিন্ন ধরনের বিনিয়োগ আমরা এই স্থায়ী সম্পদের নিচে দিব। তারপর স্থায়ী সম্পদের নিচে আমরা বিনিয়োগের নিচে দিব চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে নগদ টাকা, প্রাপ্য, বিনিয়োগের সুদ, তারপর প্রাপ্য হিসাব, তার বিবিধ দেনাদার, এই সমস্ত জিনিস আমরা দিয়ে মোট চলতি সম্পদ বের করব। এর সাথে আমরা কি করব, অসমন্বিত কিছু ব্যয় থাকে, যেমন প্রাথমিক খরচ,
বা তারপরে শেয়ারের ঋণপত্রের ইস্যু, দালালির কমিশন, বিভিন্ন অবলোপন এখানে বাদ দিয়ে আমরা মোট অসমন্বিত ব্যয় বের করে সবগুলো যোগ করে আমরা মোট পরিসম্পদ বের করব। এখন দেখো আমরা কি করব, দায়ের সাইটে কি করব, দায় যেমন অনুমোদিত শেয়ার মূলধন, এরপর আসবে সঞ্চিত উদ্বৃত্ত, এরপর আসবে দীর্ঘমেয়াদী দায়, তারপরে ভবিষ্যৎ দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। এইভাবে আমরা মোট দায় তৈরি করব। তারপরে আসবে কি আমাদের মালিকানা সত্ত্বের মাধ্যমে মোট পরিসম্পদ এবং মোট দায় দেনা মাধ্যমে আমরা আর্থিক বিবরণীর সমাপ্তি টানব। এখন দেখো সৃজনশীল প্রশ্নে আমাদের অনেকগুলো প্রশ্ন থাকার সুযোগ থাকে। এখন এই চ্যাপ্টার তো বেশ বিশদ চ্যাপ্টার, তারপর আমরা কিছু সৃজনশীল প্রশ্ন পড়ি। দেখো, নিট বিক্রয় নির্ণয় করো, নিট ক্রয় নির্ণয় করো, ভ্যাট চলতি হিসাব তৈরি করো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, মোট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় করো, মোট লাভ নির্ণয় করো, পরিচালন মুনাফা নির্ণয় করো, নিট লাভ নির্ণয় করো, পরোক্ষ পরিচালন আয় নির্ণয় করো, পরোক্ষ পরিচালন ব্যয় নির্ণয় করো, অপরিচালন আয় নির্ণয় করো, অপরিচালন ব্যয় নির্ণয় করো, সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো, মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো, মোট স্থায়ী সম্পদ নির্ণয় করো, মোট চলতি সম্পদ নির্ণয় করো, মোট সম্পদ নির্ণয় করো, মোট স্থায়ী দায় নির্ণয় করো, মোট চলতি দায় নির্ণয় করো, মোট দায়ের পরিমাণ নির্ণয় করো, কমিশন নির্ণয় করো, আর্থিক বিবরণী তৈরি করো, তারপর বিশদ আয় বিবরণী তৈরি করো, চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো, স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী পার্থক্য নির্ণয় করো ইত্যাদি। তো সবাইকে ধন্যবাদ।